এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও রনি ভাই দুটা কথা বলছেন যে উনি এমন চাল দিবে, বিএনপি হয়তো কি কি জানি শব্দটা বলছেন, শস্যফুল দেখবে বা এরকম ধোঁয়া দেখবে, এই কথাটা ওনার একটা আশঙ্কা। কিন্তু উনি হয়তো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে দীর্ঘকাল, উনি নিজেও রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, লেখক, সেই হিসাবে ওনার একটা আশঙ্কা তৈরি হইতে পারে। আমার কাছে যেসব তথ্য নেই এর চেয়ে বেশি তথ্য ওনার কাছে থাকতে পারে। কিন্তু এই আশঙ্কাটা আমরা তখনই সত্য ধরে নেব, যেমন দেখেন উনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একবার দুবার না, এবং দেশে বিদেশে উনি সবাইকে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, যদি কম সংস্কার হয় ডিসেম্বরের মধ্যে, বেশি সংস্কার হলে জুনের মধ্যে। এটা ওনার কমিটমেন্ট জাতির সামনে। এই কমিটমেন্ট যদি উনি ভঙ্গ করেন তখন সমগ্র জাতি একটা নেগেটিভ দাঁড়াবে যে উনি ক্ষমতা লিপ্সা ওনার মধ্যে পেয়ে গেছে। তখন আমরা সকলে মিলে সেই দিন থেকে ওনার প্রতিবাদ করব। এর আগ পর্যন্ত ওনার যে ডেডলাইন আছে এটা আমাদের সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আর নির্বাচন নিয়ে আমার দুটো কথা আছে এই বিষয়ে। দেখেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, খুব করে চাচ্ছে। জামাত একটা প্রস্তাব দিয়েছে যে রোজার আগে যদি হয় তাহলে এই সময়ের ব্যবধানটা ডিসেম্বর, রোজা ধরেন আপনি রোজার আগে হইলে 2 ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হয়, ডিসেম্বর যদি বাদ দেন তাহলে 1 মাস 7 দিনের একটা ব্যবধান। বিএনপির তো বরং উচিত ছিল ডক্টর ইউনূস সাহেবকে বলা যে দেখেন মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের ঈদ চলে যাবে, ফেব্রুয়ারি মার্চের 12 তারিখ পর্যন্ত ঈদ এবং রোজা ইত্যাদিতে চলে যাবে। তারপরে এই কুরবানি ঈদের আবার একটা বিশেষত্ব আছে, মানে পুরো মাসটাই হয়তো এইভাবে চলে যাবে। এপ্রিল মে জুন হচ্ছে বর্ষাকাল, ঝড় জলোচ্ছ্বাস। আমাদের এখানে তো দেখেন অগাস্টে একটা ভয়াবহ বন্যা হয়েছিল এই সরকার আসার পরে। বুট কি দিবে মানুষ এরকম বন্যা যদি হয়? ফলে দীর্ঘকাল মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশে। এইবারে উৎসবটা যদি আওয়ামী লীগ অংশ না নেয়, আওয়ামী লীগের তো একটা সমর্থক গোষ্ঠী আছে, যদি সেই রকম প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন না হয় তাই এই ইলেকশনে ভোট দেওয়ার মানুষ তো আগ্রহ থাকবে না। তারপরে যদি এটা বৃষ্টি বাদলের মৌসুমে হয় তাহলে বিএনপির উচিত ছিল ওনাকে বলা যে সারা পৃথিবী এই ইলেকশনটার দিকে তাকায় আছে, আপনার কাছে আমাদের অনুরোধ আপনি রোজার আগে ইলেকশনটা দেন। আর এই সংস্কারের কাজটা দেখেন আমরা সকাল বিকাল বসি, দরকার বললে খাবার টাবার নিয়ে খাট পালং নিয়ে বসে থাকি সবাই মিল্লা, তবু দ্রুত এটাকে শেষ করে ফেলি। এখন এটা গেল নির্বাচনের সময়কাল নিয়ে। এখন যে মূল ইস্যুটা কি, নির্বাচনের সময় কি সংস্কার হবে, কিভাবে সংস্কারটা হবে। অন্যান্য সংস্কার যেগুলো আইন সংস্কার, যেসব অনেকগুলা কমিশন কিন্তু এগুলা অধ্যাদেশ জারি করে করতে পারবে পরবর্তী সরকার। জুলাই সনদে যদি স্বাক্ষর করে পরবর্তী সরকার এই আইনগুলা পার্লামেন্টে উত্থাপন করে পাশ করে নেবে। মূল সংকটটা হচ্ছে সংবিধান নিয়ে। বিএনপি প্রথম থেকে বলতেছে আগামী জাতীয় সংসদের মাধ্যমে আমরা যেটুকু বিষয়ে ঐক্যমত হব, যেটা ওই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কথাটা যেটা বললেন, উনি যেটা বললেন যে সব বিষয়ে একমত হওয়াটা একটা বাকশালী চিন্তা। হ্যাঁ, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গণতন্ত্রের দ্বিমত। কিন্তু আমরা যেসব বিষয়ে ঐক্যমত হব এইসব বিষয়ের একটা জুলাইয়ের সনদ হবে। এই সনদটা আগামী জাতীয় সংসদে, এই সনদের সব লোক যদি না জিতে আপনার সংবিধান সংশোধন করতে তো একটা সংখ্যা লাগবে। তারপরে সমস্ত রাজনৈতিক দল যদি একটা সনদে স্বাক্ষর করে আমরা ধরে নিব যে এই রাজনৈতিক দলগুলোই তো নির্বাচিত হবে। তাহলে বিএনপির দাবি হলো আমরা এই সংবিধানের সংশোধন করব। তাহলে কোন সংবিধান? 1972 সালের সংবিধান, যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সংবিধানটা আসছিল। এই সংবিধানের সাথে বাংলাদেশের নামটা জড়িত, বাংলাদেশের সৃষ্টির সঙ্গে জড়িত। ফলে বিএনপি যদি এইটার মধ্যে থাকে তাহলে একটা ইস্যু, কারণ এই যাতে নাগরিক পার্টি, ছাত্রদের সমর্থিত যে পার্টি, তারা বলছে না, গণপরিষদ নির্বাচন আগে হতে হবে।
এই গণপরিষদের পরে সংবিধান অনুমোদন হবে, তারপরে ওই সংবিধানের অধীনে নির্বাচন হবে, যেটা 72-তে আপনার 70-এর নির্বাচিত মেম্বারদের পার্লামেন্ট বসছিল, তারপরে তারা সংবিধান বানাইছে, সংবিধান এটাকে গণপরিষদ এই ধরে নেওয়া হয়েছে এবং তারপরে একটা নির্বাচন হয়েছে। ছাত্ররা এই দাবি আছে। এখন বিএনপি মনে করে যে এই দাবিগুলো নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা ষড়যন্ত্র। যেমন ছাত্ররা আরো কিছু দাবি করে যেগুলা সন্দেহ তৈরি করে। যেমন ছাত্ররা বলে বিচার না হলে ইলেকশন হবে না, কিন্তু তারা এই কথা বলে না যে বিচার এত দিনের মধ্যে শেষ না করলে যারা এই মন্ত্রণালয় এবং এই কাজের সঙ্গে যুক্ত আছে সবাই পদত্যাগ করতে হবে। তারা এই টাইমলাইন দেয় না, তারা এই খুঁজও নেয় না যে বিচারের কদ্দূর হইল। যেমন আমি খোঁজ নেয় না যে এই সম্বন্ধে একটা খুব দুঃখজনক ঘটনা আমি শুরুতেই ভাবছিলাম আপনার এখানে বলবো। জুলাইয়ের 18 তারিখে, সম্ভবত 18 তারিখে ঢাকায় একজন শহীদ হয়েছিলেন, জসিম নামে এক ভদ্রলোক, উনার এলাকায় বাড়ি। শহীদ মানে উনি শহীদ হয়েছিলেন হাসপাতালে থাকার পরে 10 দিন পরে উনি মারা গেছিলেন পটুয়াখালীর ধুমকিতে। তার লাশটা বাড়িতে নিয়ে গেল যারা, ওই লোকটা খুব ঢাকা শহরে যে দিন আনে দিন খায় এরকম কোন একটা পর্যায়ের লোক, ওই পরিবারের এলাকায় ঢাকায় থাকতে পারল না। তো ওনার মেয়ে আপনার বাবার কবরে যায়। এটা জুলাইয়ের অভ্যুত্থানের বেশি দিনের কথা না, 7 মাস, এই কয়েকদিন 7 মাস পরের কাহিনী বলতেছি। ওই মেয়েটাকে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে একদল সংঘবদ্ধ ধর্ষণকারী তাকে নিয়ে রেপ করে। এই মেয়েটা এই ঘটনার 17 দিন পরে আত্মহত্যা করে। কোন মেয়েটা? যার বাবা শহীদ হয়েছিল, সেই মেয়েটা দর্শিত হইল এবং সেই মেয়েটার জন্য রাষ্ট্র কি করার দরকার ছিল? একটা কিশোরী যে বাবা মারা গেল এবং দর্শনের পরে তার মানসিক অবস্থা কি ছিল দেখ। 17 দিন যাবৎ সে একটা আমাদের গ্রামে একটা কিশোরী কি ধরনের লজ্জার মধ্যে, তার মা বাবা ঘর থেকে বেরোতে পারে না। অথচ এই লজ্জা তো তার ছিল না, এই লজ্জাটা বাংলাদেশের ছিল। এই লজ্জাটা এই সরকারের লজ্জা, এই লজ্জাটা জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের লজ্জা। কেন লজ্জা জানেন? এই শহীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসন করা উচিত ছিল। মুক্তিযুদ্ধের পরে এই শহীদ যারা হয়েছেন তাদের এই পুনর্বাসনের দাবি উঠে নাই, অনেককে বাড়িঘর দেয় নাই। এবং ওই মেয়ের জন্য এটা বিশেষিত হাসপাতালে নিয়ে বা মানসিক ডাক্তার, এটা বিশেষিত একটা চিকিৎসা তার দরকার ছিল। পুরো রাষ্ট্রে তার পাশে দাঁড়ানো উচিত ছিল। তাকে রাষ্ট্র এমনভাবে সম্মানিত করা উচিত ছিল যে সে মনে করে যে আমার এই কলঙ্কটা কলঙ্ক না। সে তো ফাঁসিতে মারা গেল, আত্মহত্যা করে মারা গেল। এই যে আত্মহত্যা, ফাঁসিতে গলায় রশি লাগিয়ে, এইটাই এই বাংলাদেশ আপনি কই নিয়ে যাবেন? এই গণতন্ত্র দিয়ে আপনি কি করবেন? এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। আমার আসলে এটা নিয়ে আমি মনে করি রাষ্ট্র এবং ডক্টর ইউনূসের ওর বাড়িতে গিয়া মাথা নিচু করে পটুয়াখালীবাসী আর ওই মাকে বলা উচিত আমরা ক্ষমা চাই। এই রাষ্ট্র তোমাদের বাবা শহীদ হইল, এই মেয়েটাকে ধর্ষিতা হইল, মেয়েটার জীবনটা রাষ্ট্র রক্ষা করতে পারেনি।